বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের এই সময়ে অনলাইন ক্লাসে আজকে আমি 4th ইয়ারের স্টুডেন্টদের একটা ক্লাস নিচ্ছি ইকোনোমেট্রিক্স এর উপরে। আমরা এর আগে বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, তোমরা জানো। ইকোনোমেট্রিক্স এর সিলেবাসও তোমাদের জানা আছে। তো আমরা হেটারোস্কেডাস্টিসিটির উপর একটা ক্লাস নিয়েছিলাম এই টপিকটার উপরে। আজকেও আমি তার ধারাবাহিকতায় বাকি কিছু বিষয় আজকে তোমাদের আলোচনা করছি। আশা করি তোমরা আমাকে সহযোগিতা করবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। তাহলে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে যে টপিকটা পড়াবো, তোমাদের কোর্স কোড হচ্ছে স্ট্যাট 243611, কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। ইকোনোমেট্রিক্স তোমরা জানো যে ইকোনমিক স্ট্যাটিস্টিক্স এর সাথে রিলেটেড। এখানে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এর কম্বিনেশনই হচ্ছে ইকোনোমেট্রিক্স। বেসিক্যালি এখানে ইকোনমিক রিলেটেড ডাটা গুলো নিয়ে যে স্ট্যাটিস্টিক্যাল যে মডেল তৈরি করা হয় তার অ্যানালাইসিস করা হয় এই ইকোনোমেট্রিক্স চ্যাপ্টারটিতে বা ইকোনোমেট্রিক্স টপিকে। আমরা ইকোনমিক রিলেটেড ডাটা সংক্রান্ত যে মডেল সেগুলো নিয়ে কাজ করি, সেগুলো অ্যানালাইসিস করি। তো আজকে তোমাদের আমি হেটারোস্কেডাস্টিসিটির উপরে একটা ক্লাস নিচ্ছি। আগেও আমি এটার উপরে ক্লাস নিয়েছি। কিছু অংশ আজকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা সেটা দেখো। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। হেটারোস্কেডাস্টিসিটি আসলে হচ্ছে যে আমরা রিগ্রেশন মডেলে যে অ্যাজাম্পশন ধরি যে ভ্যারিয়েন্স অফ এরর টার্ম ইজ কনস্ট্যান্ট বা ইকুয়াল, বাট যখন ভ্যারিয়েন্স অফ এরর টার্মসটা কনস্ট্যান্ট বা ইকুয়াল থাকে না, তখনই হেটারোস্কেডাস্টিসিটি অ্যারাইজ করে। তো এখানে আমরা দেখব কিভাবে হেটারোস্কেডাস্টিসিটি আমরা ডিটেক্ট করতে পারি। হোয়াট আর দ্য মেথডস টু ডিটেক্ট হেটারোস্কেডাস্টিসিটি। এখানে হেটারোস্কেডাস্টিসিটি ডিটেক্ট করার দুইটা মেথড আছে। একটা হচ্ছে ইনফর্মাল মেথড আর একটা হচ্ছে ফর্মাল মেথড। ইনফর্মাল মেথডকে আমরা গ্রাফিক্যাল মেথডও বলে থাকি। তোমরা দেখো এখানে ইনফর্মাল মেথডে আমরা কি করি, one can do the regression analysis on the assumption that there is no heteroskedasticity and then do an examination of residual square to see if they exhibit any systematic pattern. To detect the presence of heteroskedasticity, UI square are plotted against Y in graph. Instead of plotting UI square against Y estimate, one may plot them against on the explanatory variable, that is plotting UI square against X. The result in the pattern will be same. এখানে দেখো Y estimate value দেওয়া হয়েছে X অক্ষে আর UI square দেওয়া হয়েছে Y অক্ষে। এখানে আমরা ফিগারটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সিস্টেমেটিক প্যাটার্ন নাই দুইটা ভেরিয়েবলের মধ্যে। তো suggest that perhaps no heteroskedasticity is present. On the other hand, তো যেখানে দেখা যাচ্ছে কোনো প্যাটার্ন ফলো করছে না সেটাকে আমরা বলছি হেটারোস্কেডাস্টিসিটি এখানে নেই। আর ফর্মাল মেথডে আর এখানে যেটা যদি কোনো প্যাটার্ন ফলো করে এখানে তখন আমরা বলি যে এখানে হেটারোস্কেডাস্টিসিটি। আমরা গত ক্লাসে হেটারোস্কেডাস্টিসিটির গ্রাফ তোমাদের দেখিয়েছিলাম। তো সেটা হচ্ছে
দেখাবে যে এখানে হেটারোস্কেডাস্টিসিটি আছে। তো এখন কতগুলো মেথড আমরা ফর্মাল মেথডের কতগুলো দেখে নিচ্ছি। স্পিয়ারম্যানস র‍্যাঙ্ক কোরিলেশন টেস্ট, গোল্ডফিল্ড কোয়াড্রেন্ট টেস্ট, ব্রুস পিজন পোর্ট্রেট টেস্ট, হোয়াইটস জেনারেল হেটারোস্কেডাস্টিসিটি টেস্ট, পার্ক টেস্ট, গ্রেজার টেস্ট। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টেস্ট। এখন নরমালি গ্রাফিক্যালি আমরা দেখতে পারি হেটারোস্কেডাস্টিসিটি আছে কিনা, আদারওয়াইজ এই টেস্টগুলোর মাধ্যমে আমরা দেখব হেটারোস্কেডাস্টিসিটি আছে কিনা। তা আমরা প্রথমেই দেখব স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন টেস্ট। হেটারোস্কেডাস্টিসিটি ডিটেক্ট করার জন্য স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন টেস্ট তোমরা দেখে নাও এখন। তো এখানে আমরা প্রথমেই দেখি যে রিগ্রেশন মডেলটা হচ্ছে বিটা 0 প্লাস বিটা 1 xi ey। তো আমরা হাইপোথিসিস সবসময় ধরে নিই যে ইউআইস আর হোমোস্কেডাস্টিক, আর না অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নিই ইউআইস আর হেটারোস্কেডাস্টিক। অর্থাৎ আমরা এখন হেটারোস্কেডাস্টিসিটি কখন বলি, যখন এই ভ্যারিয়েন্সের এই র্যান্ডম এরর টার্মের ভ্যারিয়েন্সটা আনইকুয়াল হবে, তখনই আমরা বলি হেটারোস্কেডাস্টিক। তো আমরা নরমালি নাল হাইপোথিসিস ধরেছি যে ইউআইস আর homoscedastic আর US alternative hypothesis ধরেছি US are heteroscedastic. To detect the heteroscedasticity, the steps are first আমাদের যেটা করতে হবে, fit the regression model and obtain the residuals UI। ঠিক আছে, আমরা এখানে প্রথমে রিগ্রেশন মডেল ফিট করে তার UI এস্টিমেট করব। দেন স্টেপ 2 তে আমরা যাচ্ছি, এখানে কি করব, এখানে করব যে UI এর অ্যাবসলিউট ভ্যালু নিব, rank both UI estimate and xi in ascending or descending order and compute the Spearman rank correlation coefficient by the following formula। তোমরা জানো যে Spearman rank correlation coefficient এর ফর্মুলা হচ্ছে R হচ্ছে correlation coefficient is equal to 1 minus 6 sum of gi square divided by n into n square minus 1। n হচ্ছে gi, আমরা কি করি Spearman rank correlation এ কিন্তু xi yi that is correlated data গুলোকে আমরা র্যাঙ্কিং অর্ডার নাম্বারিং করি, র্যাঙ্ক অনুযায়ী নাম্বারিং করি, এবং di হচ্ছে xi আর ui এর ডিফারেন্সটা। ঠিক আছে, difference between the rank of corresponding pairs of xi and ui, এটা হচ্ছে di, ni হচ্ছে number of observation in the sample। দেন আমরা টেস্ট স্ট্যাটিস্টিক যেটা টি টেস্ট correlation coefficient আমরা যে টি টেস্টটা করি সেটা হচ্ছে r root over n minus k divided by root over 1 minus r square। k হচ্ছে number of parameters in the model। সিম্পল কোরিলেশন এর ক্ষেত্রে আমরা কিন্তু লিখি r root over n minus 2 divided by root over 1 minus r square, সেখানে নাম্বার অফ প্যারামিটারস থাকে 2। তো এখানে নাম্বার অফ প্যারামিটার যে কয়টা থাকবে, k হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস এবং ডিগ্রিজ অফ ফ্রিডম হবে টি টেবিল থেকে আমরা বের করি n minus k। ঠিক আছে, তো এখানে তোমাদের দুইটা ফর্মুলা মনে রাখতে হবে, একটা হচ্ছে স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট এর ফর্মুলা, আরেকটা হচ্ছে টেস্ট স্ট্যাটিস্টিক যেটা টি। এখন অ্যাজ ইউজুয়াল তোমরা যেটা জানো যে টি ক্যালকুলেটেড মান যদি টি টেবিল মানের চেয়ে বেশি হয় তাহলে আমরা সেটাকে বলবো নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। দ্যাট ইজ যখন নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে তখন আমরা কি বলবো, আমরা নাল হাইপোথিসিস ধরেছিলাম যে there is no heteroscedasticity কিন্তু that is homoscedastic। তো যখন নাল হাইপোথিসিস রিজেক্টেড হবে তখন আমরা কি বলবো যে there is present is heteroscedastic, অর্থাৎ UIs are heteroscedastic, অর্থাৎ heteroscedasticity সেখানে আছে যখন আমরা দেখব ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল মানের চেয়ে বেশি হয়ে গেছে। এভাবে আমরা স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট টেস্ট করি হেটারোস্কেডাস্টিসিটি ডিটেক্ট করার জন্য। আমরা এগুলো কিন্তু প্র্যাকটিক্যালেও এই ডাটা এই টেস্টগুলো পরবর্তীতে তোমাদের আমরা দেখাবো। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্টেপগুলো বুঝতে পেরেছো। খুবই সিম্পল টেস্ট, খুবই সিম্পল বিষয়
আমরা এখানে যেভাবে করি প্রথমে নাল হাইপোথিসিস ধরবো, তারপরে রিগ্রেশন মডেল থেকে রেসিডুয়াল এস্টিমেট করব, হ্যাঁ, তারপরে এটার অ্যাবসলিউট ভ্যালু নিব কিসের, র‍্যাঙ্ক ইউআই এবং ইউআই এস্টিমেট এবং এক্স আই এটার র‍্যাঙ্ক বের করব, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে ডিআইটা হচ্ছে বের করব যে ডিফারেন্স বিটুইন দ্য র‍্যাঙ্ক অফ করেসপন্ডিং পেয়ারস অফ xi and ui। এভাবে আমরা স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করে টি টেস্ট করে থাকি, ঠিক আছে। এখন আমরা পরবর্তী টেস্টটা একটু দেখছি, তোমরা খেয়াল করো। আমরা এখন দেখব গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট। এখানেও কিন্তু আমরা একইভাবে রিগ্রেশন মডেলটা ধরে নিব। রিগ্রেশন মডেল আমরা এখানে ধরে নিয়েছি বিটা 0 প্লাস বিটা 1 xi প্লাস ui। নাল হাইপোথিসিস ধরবো ui আর হোমোস্কেডাস্টিক, অল্টারনেটিভ হাইপোথিসিস ধরবো ui আর হেটারোস্কেডাস্টিক। আগের মতোই এখানেও আমাদের কিছু স্টেপস ফলো করতে হয়, যেমন ধরো প্রথমেই আমরা ধরে নিব অর্ডার অর র‍্যাঙ্ক দ্য অবজারভেশন অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু অফ xi beginning with the lowest value of x, ঠিক আছে। আমরা xi এর র‍্যাঙ্কিং করব, প্রথমে আমরা সর্বনিম্ন ভ্যালুটা দিব, x এর সর্বনিম্ন মানকে আইডেন্টিফাই করব। তারপরে বলা হয়েছে omit central or middle observation where c is specified or priori and divided the remaining n minus c observation into two groups each of n minus c by 2 observations। সেন্ট্রাল অর মিডল অবজারভেশনকে অমিট করে দিব এবং তারপরে আমরা টোটাল অবজারভেশনকে দুইটা গ্রুপে ভাগ করব, যেটা হবে প্রত্যেকটাতে থাকবে n minus c by 2 observations। এখন OLS regression to the first n minus c by 2 observation and the last n minus c by 2 observation and obtain the respective residual sum of squares, যেটাকে আমরা বলছি RSS1 and RSS2। প্রথম অংশের রেসিডুয়াল সাম অফ স্কয়ারস কে আমরা বলবো RSS1 আর দ্বিতীয় অংশের রেসিডুয়াল সাম অফ স্কয়ারস কে আমরা বলবো RSS2। These RSS each have n minus c by 2 minus k degrees of freedom where k is the number of parameters to be estimated including intercept। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্টে আমরা টোটাল অবজারভেশনকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং প্রত্যেকটার জন্য রেসিডুয়াল সাম অফ স্কয়ারস বের করেছি। বের করে প্রত্যেকটার জন্য কিন্তু ডিগ্রিজ অফ ফ্রিডম আলাদা হবে, যেটা হচ্ছে n minus c by 2 divided by k। এখানে k হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস টু বি এস্টিমেটেড ইনক্লুডিং ইন্টারসেপ্ট, ইন্টারসেপ্ট সহ সবগুলো প্যারামিটার যেগুলো এস্টিমেট করি k হচ্ছে নাম্বার অফ প্যারামিটারস। দেন আমরা কি করি, এফ টেস্ট করব। এখন এফ স্ট্যাটিস্টিক হচ্ছে RSS2 by degrees of freedom RSS1 by degrees of freedom। এখন আমরা দেখব এফ ক্যালকুলেটেড ভ্যালু যদি টেবিল ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। বাট যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবিল ভ্যালুর চেয়ে ছোট হয় তখন আমরা বলবো নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। তো আমরা দুইটা টেস্ট দেখলাম, একটা হচ্ছে স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন টেস্ট আর একটা হচ্ছে গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্ট। একটা টি টেস্ট, স্পিয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন হচ্ছে টি টেস্ট আর গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্টে আমরা দেখি এফ টেস্ট।
এফ টেবিল এবং টি টেবিল তোমরা নিশ্চয়ই দেখতে পারো, যেহেতু ফোর্থ ইয়ারে পড়ো, তোমরা আগেও এই টেস্ট গুলো করে এসেছো। তো এভাবে টেবিল মান তোমরা বের করবে এবং ক্যালকুলেটেড ভ্যালুর সাথে কম্পেয়ার করে দেখবে যে কোনটা বড় এবং কোনটা ছোট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই হেটারোস্কেডাস্টিসিটির সাথে একটু রিগ্রেশন মডেলের প্যারামিটার এস্টিমেশন একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। মডেলটা হচ্ছে y is equal to x beta plus u। এটা একটা রিগ্রেশন ইকুয়েশন। এখানে u হচ্ছে র্যান্ডম এরর টার্ম, যেটা নরমালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ওমেগা। এখানে ওমেগা হচ্ছে একটা ট্রানজিটিভ ম্যাট্রিক্স t prime, where t is a non-singular positive definite matrix. Thus, t inverse omega t inverse prime is equal to in. Now, pre-multiplying by t inverse on both sides of equation 1, we get equation 1 হচ্ছে x beta y is equal to x beta plus u। এটার উভয় পাশে আমরা t inverse prime দ্বারা গুণ করে দিচ্ছি, দিয়ে আমরা দেখতে পাচ্ছি y star is equal to x star beta plus u star, where y is equal to y star is equal to t inverse y, x star is equal to t inverse x, and u star is equal to t inverse u. Now, expected value of u star is equal to expected t inverse u is equal to t inverse expected value of u is equal to 0, কারণ error term normally distributed with mean 0 and variance sigma square u.
এখন variance of u star is equal to expected value of u star prime. Expected value of t inverse u prime, expected value of t inverse u prime, t inverse prime is equal to t inverse expected value of u prime, t inverse variance of u, expected value of u prime হচ্ছে variance of u, t inverse prime. T inverse sigma square omega t inverse prime যেখানে u is normally distributed with mean variance sigma square u. So variance of u হচ্ছে sigma square omega. Sigma square is equal to t inverse omega t inverse. Variance of u is equal to sigma square. অতএব so u star fulfills the assumption of OLS. Now to estimate beta, OLS can be applied in the following model. Y star is equal to x star beta plus u star. এখন b be the estimated value of b. Then from equation 2 we get y star is equal to x star beta estimate. Now residual u is equal to y star minus y star beta, that is y star minus x star beta estimate. So u star is equal to y star minus x star beta prime is equal to y star prime beta prime estimate x star prime. তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এখন u star prime u star is equal to y star prime beta prime estimate y star minus x star beta estimate. পরবর্তীতে মানগুলো বসিয়ে তোমরা দেখো যে আমরা u star prime u star is equal to পেয়েছি y star prime y star minus 2 beta star estimate x star prime y star plus beta star estimate x star prime x star beta estimate. Now
ইউ স্টার প্রাইম ইউ স্টার ডিভাইডেড বাই এটাকে আমরা বিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে 0 ধরেছি, যেহেতু আমরা ওয়েলেস এস্টিমেট বের করব। এখন এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা পাই, এখানে যদি আমি ইউ স্টার প্রাইম ইউ স্টার এর মান এই ইকুয়েশনটা বসিয়ে দেই, এই ভ্যালুটা বসাই, এটাকে বিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এই টার্মটা তো 0 হচ্ছে, যেহেতু এখানে বিটা নেই। পরবর্তী টার্মটা আসবে কি -2 এক্স স্টার প্রাইম ওয়াই স্টার প্লাস এখানে 2 এক্স স্টার প্রাইম এক্স স্টার বিটা এস্টিমেট। এখানে বিটা প্রাইম এস্টিমেট আর বিটা একই জিনিস, তো এটাকে আমরা বিটা এস্টিমেট স্কয়ার ধরেছি, যেটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে 2 বিটা পাচ্ছি। এক্স প্রাইম স্টার এক্স স্টার তো আগেই ছিল আমাদের। তো তোমরা বুঝতে পেরেছো এই টার্মটাকে আমরা এখানে ডিফারেন্সিয়েট করে প্যারামিটার এস্টিমেট করব স্কয়ার মেথডে। তো এখন যেটা দেখতে পাচ্ছ যে এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু 0 ধরা হয়েছে, 0 ধরে আমরা পাচ্ছি এক্স স্টার প্রাইম এক্স স্টার বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু এক্স স্টার প্রাইম ওয়াই স্টার। এখন এটাকে আমরা মাল্টিপ্লাই করব এক্স স্টার প্রাইম এক্স স্টার ইনভার্স দ্বারা। দুই পাশে আমরা এক্স স্টার প্রাইম এক্স স্টার ইনভার্স দ্বারা গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স স্টার প্রাইম এক্স স্টার ইনভার্স এক্স স্টার প্রাইম এক্স স্টার বিটা। এখানেও আমরা এক্স স্টার প্রাইম এক্স স্টার ইনভার্স গুণ করেছি, আমরা পেয়েছি এক্স স্টার প্রাইম ওয়াই স্টার। তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই এক্স স্টার প্রাইম এক্স স্টার ইনভার্স আর এক্স স্টার প্রাইম এক্স স্টার দুইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেলে এখানে আমাদের থাকবে বিটা। বিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স স্টার প্রাইম এক্স স্টার ইনভার্স এক্স স্টার প্রাইম ওয়াই স্টার। তো আমরা বিটা এর এস্টিমেটেড ভ্যালু পেয়ে গেলাম। এখানে আমরা এক্স স্টার প্রাইম এক্স স্টার প্রাইম আমরা ধরেছিলাম টি ইনভার্স এক্স, আমরা আগে দেখেছি এর আগে যেটা আমরা ধরেছিলাম, দেখো টি ইনভার্স ওয়াই আমরা ধরেছিলাম ওয়াই স্টার, ঠিক আছে, এক্স স্টার ধরেছিলাম টি ইনভার্স এক্স এবং ইউ স্টার ধরেছিলাম টি ইনভার্স ইউ। তো সেটারই মানগুলো আমরা এখানে ইউজ করব এখন, যেটা আমরা লাস্টে পেয়ে গেছি। দেখো যে এক্স স্টার প্রাইম এক্স স্টার প্রাইম হচ্ছে টি ইনভার্স এক্স, এটার প্রাইম, এক্স স্টার হচ্ছে টি ইনভার্স এক্স, হ্যাঁ এটার ইনভার্স, এক্স স্টার আবার টি ইনভার্স এক্স এটার প্রাইম, ওয়াই স্টার হচ্ছে টি ইনভার্স ওয়াই। এখানে হয় এক্স স্টার ইজ ইকুয়াল টু এক্স স্টার টি ইনভার্স এক্স এবং ওয়াই স্টার ইজ ইকুয়াল টু টি ইনভার্স ওয়াই। এখন তোমরা দেখো যে এখান থেকে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে এক্স স্টার টি ইনভার্স প্রাইম এক্স প্রাইম বাইরে নিয়ে গিয়েছি, তাহলে টি ইনভার্স প্রাইম টি ইনভার্স এক্স, ঠিক আছে, হোল ইনভার্স। আর এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্রাইম বাইরে নিয়ে গেছে, এখানেও আমরা কিন্তু পাচ্ছি টি ইনভার্স প্রাইম টি ইনভার্স ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে টি ইনভার্স প্রাইম আমরা লিখতে পারি টি প্রাইম ইনভার্স, আবার একইভাবে টি ইনভার্স প্রাইমকে আমরা লিখতে পারি টি প্রাইম ইনভার্স। এখন তোমরা দেখো টি প্রাইম টি হোল ইনভার্স আমরা নেক্সট নিচের লাইনে চলে আসছে ইনটু এক্স হোল ইনভার্স, আবার এখানেও এক্স প্রাইম টি হোল ইনভার্স ওয়াই, এবং আমরা জানি টি প্রাইম টি ইজ ইকুয়াল টু ওমেগা। তো এখানে আমরা কিন্তু ওমেগা টি প্রাইম টি ইনভার্সের মানটা এখানে আমরা বসিয়ে দিয়েছি। ওমেগা ইনভার্স টি প্রাইম টি এর মান ওমেগা, এটা ইনভার্স, আর এক্স হোল ইনভার্স এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ওমেগা ইনভার্স ওয়াই। আমরা এই ম্যাট্রিক্সের
AB ইনভার্স ইজ ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স, এই রুলটা এখানে আমরা ফলো করেছি। তাহলে আমরা বিটা এর জিএলএস এস্টিমেট অফ বিটা আমরা এখানে বের করতে পারলাম। ঠিক আছে, এভাবে আমরা রিগ্রেশন ইকুয়েশনের একটা প্যারামিটার এস্টিমেট তোমাদেরকে আজকে দেখালাম। যেহেতু আমরা হেটারোস্কেডাস্টিসিটি টেস্টের পরে একটু সময় পেলাম, তো এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার এস্টিমেশন, সেটা আজকে তোমাদের এই হেটারোস্কেডাস্টিসিটি টেস্টের সাথে এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা হয়তো নেক্সট ক্লাসে জিএলএস এস্টিমেটরের মিন ভ্যারিয়েন্স এগুলো দেখব, এবং এটা ব্লু কিনা সেটাও আমরা টেস্ট করব পরবর্তী ক্লাসে। জিএলএস এস্টিমেটর যে ব্লু, সেটাও তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে এটা আলোচনা করার চেষ্টা করব। আজকে তাহলে আমরা যেটুকু দেখেছি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা আজকে দেখলাম, যে কিভাবে আমরা হেটারোস্কেডাস্টিসিটি ডিটেক্ট করতে পারি, এবং কি একটা হচ্ছে ফর্মাল মেথড আর একটা হচ্ছে ইনফর্মাল মেথড, হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখানো যায়, যেটা খুবই সিম্পল একটা বিষয়। আর ফর্মাল মেথডে কতগুলো টেস্ট আছে, তার মধ্যে আজকে তোমাদেরকে আমি র্যাঙ্ক স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন টেস্ট আলোচনা করেছি, আর একটা হচ্ছে গোল্ডফিল্ড কোয়ান্ট টেস্টটা আলোচনা করেছি, এবং আমরা আজকে তোমাদের দেখালাম প্যারামিটার এস্টিমেশন। তো আজকে আমরা এখানেই ক্লাস শেষ করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা করে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।